জনতার কোনো রাজনৈতিক দলের নয় মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বান। কাল চট্টগ্রামের বন্যা কবলিত বাঁশখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের উন্নয়ন দাবি তুলে ধরতে চান স্থানীয়রা। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। সাকিবের দেশে ফেরার সুযোগ দেখছে না ক্রীড়া প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ ভারতের কূটনীতিতে পরিবর্তন। ঢাকার কড়া প্রতিবাদে পরিষ্কার হয়েছে সরকারের অবস্থান। কুষ্টিয়ার খোকসায় সড়ক সংস্কারের নামে 14 কোটি টাকা লুটপাট। ধুলোবালির উপরে পিচ ঢেলে কার্পেটিং। ক্ষুব্ধ স্থানীয়রা। সংবাদ সকালে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এবারে বিস্তারিত। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানান তিনি। সরকার ভুল করলে সংশোধন করে দেওয়ার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস না করার আহ্বান জানান রাষ্ট্রপতি। রাজধানীর কুর্মিটোলার গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ডে ও ফেলোশিপ উদযাপন অনুষ্ঠানে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার রাতে এই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের নানা গৌরবগাথা তুলে ধরেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। আমরা বর্তমান সামরিক বাহিনীকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে চাই, কিভাবে সেনাবাহিনীর সৃষ্টি হলো, কিভাবে দেশের যে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করছে আস্তে আস্তে এই বাহিনীর সৈনিকেরা, এই কাহিনী তাদের জানা উচিত। তরুণদের আত্মত্যাগের কথা ইতিহাসে কম লেখা হয়েছে উল্লেখ করে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানান তিনি। এবং আমাদের সবচেয়ে বড় গর্ব, আমরা একটি দেশ সৃষ্টি করেছি। এটা আমরা কি পেলাম ইতিহাসে, আমাদের নাম থাকলো কি থাকলো না, আমরা তো গর্বিত, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সরকার ভুল করলে সংশোধন করে দেওয়ার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস না করার পরামর্শ দেন রাষ্ট্রপতি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের বন্যা কবলিত বাঁশখালী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উপকূল জুড়ে বইছে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো তুলে ধরতে চান স্থানীয়রা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে যেন উৎসবের আবহ চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীতে। আগামী 9 আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন তিনি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যস্ততা এখন তুঙ্গে। ইতোমধ্যে পাহাড়ছড়া সমুদ্র সৈকত এলাকায় নির্মাণ করা হয়েছে হেলিপ্যাড। জনসভার জন্য তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। দলীয় নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন অনুষ্ঠান সফল করতে। আগমন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। প্রায় আপনার 140 থেকে 50 জন ওয়ার্কার কি আপনার কাজ করতেছে। তো আমাদের কাজ মোটামুটি 70% কাজ কমপ্লিট হয়েছে, 30% কাজ বাকি আছে। ওগুলো ইনশাল্লাহ আশা করি রাতের ভিতরে কমপ্লিট হবে। শুধু রাজনৈতিক সমাবেশ নয়, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবিও সামনে আনতে চান বাঁশখালীর মানুষ। বেশি খুশি উনি আসবেন, আই মানে বক্তৃতা করিব, স্থানীয় বেরিবানা তো করিব, পরিচালনা ঘোষণা করিব, ও মানে আই মানে মানুষের মানে আনন্দ খুশি করিব, গদ দিব, সাধারণ মানুষের ফাঁসে দাঁড়াইব। ভালো লাগে, হ্যাঁ বুঝছেন না, ভালো আমল থেকেই আর ইয়া এলাকা থেকে ডেভেলপ হইবে আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। উন্নয়ন, পুনর্বাসন এবং উপকূলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ঘোষণার অপেক্ষায় বাঁশখালীবাসী। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত। এমনকি এই প্রেস কনফারেন্সে দিল্লির কোনো ভূমিকা নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন রণধীর জয়সওয়াল। যদিও এই ইস্যুটি ঢাকা দিল্লি সম্পর্কে কি ধরনের প্রভাব ফেলবে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। 5 আগস্ট দিল্লিতে ভার্চুয়াল প্রেস কনফারেন্স করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেখানে তিনি অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের পর তীব্র প্রতিক্রিয়া জানায় ঢাকা।
শুক্রবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার প্রেস কনফারেন্সে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। এছাড়া হাসিনার বক্তব্যকে সমর্থন করে না তারা। भारत सरकार का इस प्रेस वार्ता में শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে তা ভারত সরকার সমর্থন করে না। এমনকি শেখ হাসিনার প্রেস কনফারেন্সের বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। वो शब्द जो वहाँ के सरकार के बारे में कही गई। জয়সওয়াল আরও বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের বিষয়ে আগেও আরও একবার তাদের অসম্মতির কথা সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। गवर्नमेंट हैड नो रोल टू प्ले इन व्हाट वाज एन इवेंट। শেখ হাসিনার প্রেস কনফারেন্স নিয়ে আগেও নয়াদিল্লির অবস্থান পরিষ্কার করেছি। তারা নিজ উদ্যোগে প্রাইভেট মিডিয়ায় এই প্রেস কনফারেন্সের আয়োজন করে। द ड्यूली कॉन्स्टिट्यूटेड गवर्नमेंट ऑफ बांग्लादेश। দায়বদ্ধতার জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেন, প্রাইভেট মিডিয়াকে নিয়ন্ত্রণে সরকারের কোনো এখতিয়ার নেই। यह प्रेस वार्ता एक निजी मीडिया संस्था द्वारा आयोजित किया गया था। হাসিনার প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান জয়সওয়াল। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 বছর পর এই প্রথম ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক মহলের সামনে বক্তব্য রাখেন তিনি। জোহানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণহত্যার অপরাধে দণ্ডিত ফাঁসির আসামি শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন বাংলাদেশ ভারত কূটনীতিতে পরিবর্তন আনছে। ঢাকার কড়া প্রতিবাদের চিঠিতে মাফিয়া এন্টারপ্রাইজ শব্দ ব্যবহারের মধ্য দিয়ে আওয়ামী লীগের অপরাধের পেছনে পুরো রাজনৈতিক নেটওয়ার্ককে বোঝানো হয়েছে। পরিষ্কার হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের অবস্থান ও ভারতের কূটনীতির প্রতি অসন্তোষ। ফররুক বাবুর রিপোর্ট। দিল্লির মসনদে বসে ঢাকার ভাগ্য পরিবর্তনের নামে রাজনীতি নিয়ন্ত্রণ করা আর যাবে না। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে কূটচালের সুযোগ দিয়েছে দিল্লি, যাকে 1 ইঞ্চিও ছাড় দেয়নি ঢাকা। দিল্লিতে ফ্যাসিস্ট হাসিনার প্রেস কনফারেন্স ইস্যুতে মোদী সরকারকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে তারেক রহমানের সরকার নিজেদের শক্ত অবস্থান বুঝিয়ে দিয়েছে। চাইলেই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করা অথবা একপাক্ষিক সম্পর্ক স্থাপনের দিন শেষ। 5 আগস্ট গোটা দেশ যখন জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক দিনকে শ্রদ্ধাভরে স্মরণ করছে, তখনই সীমান্তের ওপারে তৈরি করা হলো হারানো ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সুপ্ত এক বাসনা, যার কঠিন জবাব দিয়েছে ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতের মাটি ব্যবহার করে বিদ্বেষ ছড়াতে পারে, সেই বার্তা অনেক আগেই দিল্লিকে দিয়েছিল ঢাকা। 2013 সালের দ্বিপাক্ষিক চুক্তিতে ফেরত চাওয়া হয় মানবতা বিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে। ভারত সেদিকে দৃষ্টি না দিয়ে হাসিনাকে বিদ্বেষ ছড়ানোর সুযোগ করে দিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জুলাই গণহত্যা ও শিশু হত্যাকে সংবাদ সম্মেলন থেকে অস্বীকার করার সুযোগ সৃষ্টি হওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টান পড়বে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা। তারা বলছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। ওনার যদি বক্তব্য থাকে সেটা উনি আদালতে এসে তার বক্তব্য দিতে পারেন। এর বাইরে বক্তব্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে এই ধরনের কার্যক্রমে ওনার জড়িত না থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে হয়। হাসিনার সংবাদ সম্মেলনের পরে দিল্লিকে পাঠানো চিঠিতে ঢাকার কূটনৈতিক অসন্তোষ স্পষ্ট হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবকে রাষ্ট্রের চেতনা হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি দুই দেশের সম্পর্ক নষ্ট না করার বার্তাও আছে। এই ঘটনার প্রেক্ষাপটে সরকারের প্রতিক্রিয়াটা জনগণের সাধারণ ভাবনা যেটা আছে সেটাই মোটা দাগে প্রতিফলিত করেছে। আর সরকার তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া জানানো দরকার ছিল সেটা তারা জানিয়েছেন, এবং এটা এই ধরনের কর্মকাণ্ড যে দু দেশের সম্পর্কে ইতিবাচক জায়গা তৈরি করে না, বরঞ্চ উল্টো নেতিবাচক জায়গা তৈরি করে, সেটা মনে করিয়ে দিয়েছে। শুধু শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিবাদ নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আগামীর বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের বার্তাও বহন করছে। ফররুক বাবু, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 10 জন।
শুক্রবার 1:30টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালক সহ মারা যান 2 জন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। দর্শক, উদ্বোধনের পর প্রথমবারের মতো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপির প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহনা ইসলাম। মোহনা, এনসিপির প্রতিনিধি দলের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। বলা হয় জাদুঘর ইতিহাসের স্মৃতি ধারণ করে এবং তা বর্তমান যে প্রজন্ম থাকে তাদেরকে সেই ধারণা দেয় যে পূর্বে আসলে কি হয়েছিল। তেমনটি গণভবন যে প্রাক্তন গণভবন এখন বর্তমানে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নামে যেটি পরিচিত, সেটি 5ই আগস্ট উদ্বোধন হয়েছিল। এরপরে কিন্তু প্রথমবারের মতো এনসিপি যারা প্রতিনিধি দল রয়েছেন বা এনসিপি থেকে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আজ সকালবেলা এটি পরিদর্শনে এসেছেন। এই মুহূর্তে আমরা আছি ঠিক দোতলায়, যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দোতলায়, এবং আমরা সেই রুমটির ঠিক পাশেই রয়েছে যেই রুমটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর বেডরুম নামে আমরা পরিচিতি জানতে পেরেছি। এবং সেইখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যারা নেতৃবৃন্দ ছিলেন এনসিপির তারা সেই রুমটি পরিদর্শন করেছেন, এবং আমরা দেখেছি এখনো হচ্ছে সেই রুমে যে খাটটিতে তিনি ঘুমোতেন সে খাটটি রয়েছে, এবং সেই সাথে তার আশেপাশে আমরা দেখেছি যারা তখনকার সময় আন্দোলনের সময় শহীদ হয়েছিল সেই শহীদদের স্মৃতি ধারণ করতে তাদের যা পরার যে জামা কাপড় রয়েছে, সেই কারো যে জার্সি রয়েছে, কারো হয়তো স্কুল ড্রেস রয়েছে, এবং কারো মায়ের ছবি, তাদের ছবি, এবং যে বিছানাটিতে শেখ হাসিনা ঘুমোতেন সেই বিছানায় কিন্তু শহীদদের নাম লেখা রয়েছে। সেই বিছানায় রয়েছে রক্তাজড়িত যেই শার্ট, যেই গেঞ্জি সহ আমরা সেই বিষয়গুলো দেখেছি। এবং কিছুক্ষণ আগে আমরা যেখানটিতে দাঁড়িয়েছিলাম এখানে এনসিপির নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং আমরা দেখেছি যে তারা এখনো পরিদর্শন করছেন জাদুঘর, এবং জাদুঘরের বিভিন্ন জায়গায় যে স্মৃতিগুলো রয়েছে, স্মৃতি সম্বলিত যেই স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো পরিদর্শন করেছেন তারা। এবং আপনাদেরকে জানাতে চাই যে এই জাদুঘর উদ্বোধন করার 2 দিন পরে কিন্তু তারা এসেছেন, এবং আসার পরে তারা এখনো পরিদর্শন করছে। হয়তো পরিদর্শনের পর তারা তাদের মন্তব্য কিংবা কেমন লেগেছে জাদুঘর ঘুরে তারা সেই মন্তব্য আমাদেরকে জানাবেন। তো জাদুঘর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, উদ্বোধনের পর প্রথমবারের মতো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করছে এনসিপির নাহিদ ইসলাম সহ প্রতিনিধি দল। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহনা ইসলাম। ছুটির দিনে সড়কে যেন মৃত্যুর মিছিল। সিলেট ও বগুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 18 জনের, আহত হন কমপক্ষে 30 জন। শুক্রবার সকালে সিলেটের ওসমানী নগরে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে নিহত হন 9 জন। বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একদল শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলেই 7 জনের মৃত্যু হয়। একই এলাকায় আরেকটি দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী মারা গেছেন। এভাবে মুখোমুখি সংঘর্ষ হয় 2টি বাসের। ঘটনা সিলেটের ওসমানী নগরের সিলেট ঢাকা মহাসড়কের কাশিকাপন এলাকার। ওভারটেকিং এর সময় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 9 জন, আহত হন কমপক্ষে 13 জন। পুলিশ জানায় বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের বাসটি ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে 2 বাসই সড়কের পাশের খাদে পড়ে যায়। 5 জন যাত্রী আসলে, 5 জনের ভিতরে ছোট মেয়েটা মারা গেছে, আর 2 জন খুবই অসুস্থ, মাথা বাইতে এখন তো জ্ঞান ফিরে নেয়। ঢাকায় 20 বাস অ্যাক্সিডেন্ট, আর্তনাদ, চিৎকার,
আমার যে বন্ধু আমার আহিনী সাথে সাথে মারা গেছে। ঘটনাস্থলে ওভারটেকিং করতে যেয়ে দ্রুত বেপরোয়া গতিতে চালানোর কারণে ইউনিক পরিবহনের 7 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় আহতদের চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজারে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। সেখানে কাজের সন্ধানে প্রায় 25 থেকে 30 জন ধান কাটা শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন নিহত হন। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময় সাফাতেলি পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে। কৃষি গারস্থরা আসে শ্রমিকগুলো নিয়ে জমির কাজ কাম করায়। এখানে নওগাঁগামী সাফাতেলি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লোকজনের ওপরে চাপা দেয়। এরুলিয়ায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। এদিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ 7 ঘন্টা পর ঢাকায় ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার সকাল 9টার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়কে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। সিলেট ও বগুড়ায় পরপর মর্মান্তিক দুটি দুর্ঘটনার পর পুরনো প্রশ্নটি সামনে এসেছে, আদৌ কি সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যান, অপরিকল্পিত সড়ক আর নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতায় মৃত্যুর মিছিল দীর্ঘ করছে। আর নিরাপদ সড়ক চাই নিশ্চয় মহাসচিব বললেন, সড়কের নিরাপত্তায় আইন থাকলেও তার বাস্তবায়ন খুবই দুর্বল। শুক্রবার সকাল 7:15 সিলেট ঢাকা মহাসড়কের কাশিকাপনে বেপরোয়া গতির দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 9 জন নিহত হন। এদিন বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস রাস্তার পাশে থাকা শ্রমিকদের চাপা দিলে 7 জন নিহত হন। একই দিন বগুড়ায় আরও একটি সড়ক দুর্ঘটনায় মারা যান 2 জন। একটি দুর্ঘটনা মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা, সেই কয়েক সেকেন্ডেই কারো মায়ের কোল খালি করে দেয়, কারো সন্তানের মাথা থেকে তুলে নেয় বাবার ছায়া। সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা নিরাপদ সড়ক চাই নিশ্চয়ের তথ্য বলছে, জুলাই মাসে দেশে 458টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 416 জনের। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি অসমাপ্ত জীবন, একটি অপেক্ষা। আর যারা বেঁচে থাকেন, অনেকেই বেঁচে থাকেন আজীবনের পঙ্গুত্ব, অসহায়ত্ব আর অনিশ্চয়তা নিয়ে। সাধারণ মানুষ চায় নিরাপত্তা। সরকার এবং প্রশাসন এগুলো যেন একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গাড়ি চালকদের প্রশিক্ষণ দিয়ে রাস্তায় পাঠায়, তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে বলে আমরা মনে করছি। উল্টো বেপরোয়াভাবে আসতেছে, তার ভালো কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না, যে সে রং করছে তাকে একটা পানিশমেন্ট দেওয়ার দরকার। দূরপাল্লার বাস, ভারী ট্রাক এবং মোটরসাইকেলে প্রাণঘাতীর ঘটনা বেশি ঘটে। রাজধানীর বাস চালকদের মতে বেপরোয়া গতি এবং মাদক সেবনের মতো অভ্যাসের কারণে বাড়ছে দুর্ঘটনা। অনেকেই সামথিং মাদক সেবন করে, মাথা ঠিক থাকে না। দায়িত্বটা আমার আগে বুঝতে হবে যে আমি ভালো থাকতে হবে, অন্যেরও ভালো রাখতে হবে। নিশ্চয় মহাসচিব বললেন, আইন থাকলেও তার সঠিক বাস্তবায়ন খুবই দুর্বল। এজন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দুষলেন তিনি। পলিটিক্যাল উইল বলতে সরকার এবং বিরোধী সকল মত এবং পক্ষের সদিচ্ছার জায়গাটা যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কেন্দ্রীভূত না হবে, নিয়োগ প্রক্রিয়া, এই প্রক্রিয়া, আইনের অপপ্রয়োগ, মনিটরিং নাই, উল্টো দিকে চলা, আইন শৃঙ্খলা, এই সব কিছুই ঘটতে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া গতি, ক্লান্ত চালক, ফিটনেসবিহীন যান, অপরিকল্পিত সড়ক আর নিয়ন্ত্রণহীন প্রতিযোগিতায় মৃত্যুর মিছিল দীর্ঘ করছে। আমাদের একটা হচ্ছে এনফোর্সমেন্ট ইস্যু, যে আমরা মাদকের বিস্তার যেটা পুরো বাংলাদেশে রয়েছে সেটা কন্ট্রোল করা। একটা হচ্ছে সিস্টেম, অর্থাৎ আমার ট্রান্সপোর্ট সিস্টেমে আমাকে অবশ্যই কর্মঘণ্টা ঠিক করা, চালকের নিয়োগপত্র দেওয়া, তাকে একটা সুস্থ পরিবেশ দেওয়া, এটা এনশিওর করতে হবে। নিরাপদ সড়ক সরকারের একার দায়িত্ব নয়, চালকের 1 মিনিটের সতর্কতা,
যাত্রীর একটি প্রতিবাদ, পথচারীর সামান্য সতর্কতা, নীতি নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত বাঁচিয়ে দিতে পারে অসংখ্য প্রাণ। সড়কে দুর্ঘটনা নয়, শেষ ঠিকানা হোক নিরাপদ বাড়ি ফেরা। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা। সারা দেশে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় যারা পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। জ্বালানি আমদানি কমানো, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং জলবায়ু সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ। সেই সম্ভাবনাময় যাত্রার পথিকৃৎ রাঙামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকেই প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ, আর 7 বছরে সেই যাত্রা এনে দিয়েছে বড় সাফল্য। 1962 সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধের পাশে 22 একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে। প্রায় 5 দশক পর 2019 সালে সেই জমির 19 একর জুড়ে প্রায় 111 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 7.4 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র। গত 7 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ, যার আনুমানিক বাজার মূল্য 74 কোটি টাকা। আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের উৎপাদনটা কম হয়, কিন্তু একেবারে যে উৎপাদন হয় না তা না। যেহেতু আমাদের এটা মেনটেনেন্স কস্ট খুবই কম, জনবল খুব কম লাগে, এটা মেনটেনেন্স বলতে জাস্ট ক্লিনিং এর ব্যাপারটা। এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। দেশে বিদ্যুতের চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি আমদানির ব্যয়ও। বিপরীতে সৌর বিদ্যুতে জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমে কার্বন নিঃসরণ হ্রাস পায় এবং উৎপাদন ব্যয়ও কম থাকে। এমন বাস্তবতায় গ্রামীণ পর্যায়ে ছাদভিত্তিক সোলার, কৃষিভিত্তিক সৌর বিদ্যুৎ এবং বড় আকারের সোলার পার্ক স্থাপনের দাবি সংশ্লিষ্টদের। আমরা 332 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। আরো কয়েকটা প্ল্যান্ট আমাদের প্ল্যান্টের স্থাপনের কাজ চলমান আছে। এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে সোলার পাওয়ার প্ল্যান্টের সক্ষমতা আরও বাড়াতে 1 মেগাওয়াট সম্প্রসারণের পাশাপাশি 7.6 মেগাওয়াটের নতুন প্রকল্পের কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোনো ধরনের জাস্ট ওই পরিত্যক্ত জায়গাটাই ইউজ করা হয়েছে। আর পাশাপাশি আমাদের ব্রিক ফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন। কাপ্তাইয়ের এই রূপান্তর শুধু একটি প্রকল্পের সাফল্যই নয়, হতে পারে দেশের জ্বালানি স্বনির্ভরতার রূপরেখা। তাই নবায়নযোগ্য এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে সরকারি সহায়তা, ভর্তুকি এবং বৃহৎ বিনিয়োগের দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার খোকসায় সড়ক সংস্কারের নামে চলছে প্রায় 14 কোটি টাকা লুটপাটের মহোৎসব। ধুলাবালির উপর এই পিচ ঢেলে করা হচ্ছে কার্পেটিং। ঠিকাদার ও প্রকৌশলীদের যোগ সাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। দায়সারাভাবে শেষ করা হচ্ছে সড়কের কাজ। অন্যদিকে কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে পিচ, সড়কের মাঝে দেখা দিয়েছে ফাটল, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। এটি কুষ্টিয়ার খোকসা উপজেলার বাস স্ট্যান্ড থেকে সমসপুর বাজার সড়কের সংস্কার কাজের দৃশ্য। এভাবেই ধুলোবালির উপরে ঢালা হচ্ছে পিচ, কোনো রকম রোলার দিয়ে করা হচ্ছে কার্পেটিং। 2025-26 অর্থ বছরে আরইউটিডি প্রকল্পের আওতায় 13 কোটি 96 লাখ টাকা ব্যয়ে 3,375 মিটার সড়ক ও 40 মিটার ড্রেন সংস্কারের কাজ হাতে নেয় খোকসা পৌরসভা। কাজ পায় নিশীথ বসু কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে শুরু থেকেই এ কাজের মান নিয়ে জনমনে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। তারা বলছেন, নিম্নমানের উপকরণ ব্যবহার করাই কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে পিচ, সড়কের মাঝে দেখা দিয়েছে ফাটল। নিঃসঙ্গ করতেছে না, ধুলার উপরে মেরে যাচ্ছে,
তেল ফেলাচ্ছে ওই রকমই, অতটা পরিষ্কার করতেছে না। এই রাস্তাটা করার দরকার ছিল কি জানেন, নিচের ওই যে ঢালাইটা ছিল ওটা ভেঙে করার দরকার ছিল, কিন্তু ওই রকমই করে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজস্যেই লোক দেখানো কাজ করে লুটপাট করা হচ্ছে বরাদ্দের টাকা। নিচে আপনার 4 নম্বর 5 নম্বর ইট ভেঙেছে, উপরে আপনার 1 নম্বর পিকের ইট, উপরে 1 নম্বর পিকের ইট দিয়ে দিয়েছে। ঠিকাদার আর পৌর কর্তৃপক্ষ যোগসাযোগ না থাকলে এই ধরনের নির্ম কাজ, এই ধরনের দুর্নীতি কাজগুলো হয় না। তো আর কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সঠিক নিয়মেই করা হচ্ছে সংস্কার কাজ। অতীতে যে কাজ হয়েছে তার থেকে অনেক গুণ ভালো আমরা এখানে কাজ করছি। ধুলো মাঠে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা ট্যাগ কোট মারি, তারপরে হচ্ছে আমরা এটা করছি। কাজে অনিয়মের কথা স্বীকার করে প্রকৌশলী ও পৌর প্রশাসক দিচ্ছেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমাদের কাছে যখন এরকম কিছু ইস্যুজ আসছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা সাইডে গিয়ে কন্ট্রাক্টর যে ছিল ওনাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। যদি কোনো অভিযোগ আসে বা আসলে যদি কোনো অনিয়ম থাকে, অবশ্যই সেটা স্ট্রিক্টলি দেখা হবে এবং এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আশ্বাস নয়, উন্নয়ন প্রকল্পের নামে সরকারি অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সারা দেশে হামের পাশাপাশি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমানে আপনি কোন হাসপাতালে অবস্থান করছেন এবং সেখানে হাম ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজন ভর্তি আছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। আমি রয়েছি ভোলা 250 শয্যার জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে যে তথ্য আমরা পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু এখানে 17 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং বলা যায় যে ডেঙ্গু সংক্রমণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যে ডেঙ্গু ওয়ার্ডে এই মুহূর্তে আসলে যদি চিত্র দেখাতে যাই, দেখতে পাচ্ছেন যে রোগীদের মোটামুটি চাপ রয়েছে এবং সংক্রমণ ঊর্ধ্বমুখীর দিকে স্বাস্থ্য বিভাগ থেকে তেমনটি বলা হয়েছে এবং যেটি গত জানুয়ারি মাসে 9 জন রোগী দিয়ে শুরু হয়েছিল আক্রান্তের সংখ্যা, সেটি কিন্তু বেড়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়েছে 176 জনে। অর্থাৎ সংক্রমণের গতি অনেকটাই বেশি এবং এই মাসের 8 দিনে ইতিমধ্যে 36 জন কিন্তু রোগী ভর্তি হয়েছেন, যার ফলে বলা যায় অনেকটাই কিন্তু আতঙ্কিত রোগীর স্বজন। আমরা হাসপাতালের যে নার্স রয়েছেন একটু কথা বলতে চাই, আপনার সাথে জানতে চাই সংক্রমণের হার কি রকম রয়েছে এখন? সংক্রমণের হার আগের থেকে অনেক বেড়ে গেছে, আগে যেমন কমটি ছিল এর চেয়ে অনেকগুলো বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেবা দিতে গিয়ে? হ্যাঁ, সেবা দিতে অসুবিধা হচ্ছে বলতে আমাদের এখানে এই হসপিটালে আমাদের জনবল অনেকটাই কম। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে হাসপাতালে যেহেতু রোগীর চাপ বেড়েছে, সেই হিসাবে বলা যায় যে সেই হিসেবে চিকিৎসক এবং নার্সদেরও কিছুটা বেগ পেতে হচ্ছে এবং যদিও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে তাদের যে স্বাস্থ্য শিক্ষা যে কার্যক্রম রয়েছে সেটি তাদের চলমান পর্যায়ে রয়েছে, যে যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা কিন্তু সেটি করছেন, এমনটি আমরা জেনেছি এবং সব মিলিয়ে বলা যায় এই ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে ভোলাবাসীর যে দাবি সেটি হচ্ছে মশক নিধন যে অভিযান সেটি আসলে পরিচালিত করার আহ্বান এবং দাবি কিন্তু তারা তুলেছেন। কেননা গত বছর যে ডেঙ্গু সংক্রমণ ভয়ানক আকার ছিল সেটি আবারও সেই রূপ যাতে না ধরে সেই হিসাবে সেই দাবিটি কিন্তু তুলেছেন এবং একই সাথে যে হামের সংক্রমণ সেটি ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত 77 জন কিন্তু চিকিৎসাধীন রয়েছেন এবং টোটাল জেলায় কিন্তু 1600 রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলার যে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ছোটন, ধন্যবাদ আপনাকে। এদিকে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে পুশিনের চেষ্টা। এ নিয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা কেমন জোরদার করা হয়েছে, সব মিলিয়ে জানাবেন। সঞ্জিদা, আমি আমার পিছনে দেখাই যে পিছনে যে ভারতীয় সীমান্ত রয়েছে এটি কাকজিপাড়া, টেইপুর এবং বড়ইপোতা সীমান্ত, রংপুর সীমান্ত। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধলা সীমান্ত। আমি রয়েছি 135 নম্বর 4-এর যে সীমান্ত পিলার রয়েছে সেই সীমান্ত পিলার সংলগ্ন। ঠিক এই সীমান্ত পিলারের কাছাকাছি কিন্তু রয়েছে বড়ই
বড়ইপোতা সীমান্ত। এই সীমান্ত রয়েছে কিন্তু একটি ভারতীয় বিএসএফ এর একটি বড় ক্যাম্প। এই ক্যাম্পে কিন্তু বিভিন্ন সময় ভারতীয় যারা ভারতে দীর্ঘদিন যাবৎ বাংলা ভাষাভাষী লোকজন বসবাস করে, তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করছে এবং তারা এই সীমান্ত নিয়েই এই ক্যাম্পে কিন্তু রেখে বিভিন্ন সময় তারা সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা গতকালকেও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বিএসএফ সদস্যরা বিভিন্ন জায়গা থেকে 5 জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার শেষে এই সীমান্তর যে ক্যাম্প রয়েছে বড়ইপোতা ক্যাম্প, এই ক্যাম্পের রেখে দেয় এবং ভোর 4টার সময় কিন্তু এখানে তাদেরকে একটি পাট ক্ষেতের আড়ালে কিন্তু তাদেরকে পুশিনের চেষ্টা করে। বিষয়টি স্থানীয় কৃষকরা দেখার পরে কিন্তু টহল বিজিবিকে সংবাদ দিলে টহল বিজিবি তৎক্ষণাৎ কিন্তু তাদেরকে আটকিয়ে দেয় এবং যাতে করে কোনোভাবে এই সীমান্ত দিয়ে পুশি না হয় সেই বিষয়ে কিন্তু তারা কঠোর অবস্থানে থাকে। পরবর্তীতে তারা প্রায় 4 ঘন্টা যাবৎ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করতে না পেরে উপায়ন্ত না পেরে কিন্তু বিএসএফ সদস্যরা পুনরায় কিন্তু তাদেরকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়। তো আমরা কথা বলেছি বিভিন্ন স্থানীয় কৃষকদের সাথে, তারা বলছেন যে ভারতের কাঁটাতারের ওই পারে থেকে কিন্তু বিভিন্ন সময় তারা লোকজন নিয়ে আসছে এবং জড়ো করছেন এবং পুশিনের চেষ্টা করছেন। তো যারা এই সীমান্ত যারা আমরা 47 বিজিবির সহকারী পরিচালকের সাথে কথা বলেছি, নুরুল হুদার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনোভাবেই যাতে পুশিন না হয় সে ব্যাপারে কিন্তু স্থানীয়দের সহযোগিতা নিয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তো আমাদের মেহেরপুর সীমান্ত থেকে এই ছিল পুশিনের সর্বশেষ তথ্য। সানজিদা আক্তার, ধন্যবাদ আপনাকে। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার এক লাফে ভরিতে 4,374 টাকা বাড়িয়ে ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,34,038 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাট সহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,34,038 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি 2,23,541 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি 1,91,931 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,822 টাকা নির্ধারণ করা হয়েছে। একটি সংবাদ সম্মেলনের কারণে কার্যত বন্ধ হয়ে গেল সাকিব আল হাসানের দেশে ফেরার পথ। রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশ টিভিকে এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আরো বলেন, সাকিবকে যদি আসতেই হয় তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। একজন ক্রিকেটার হিসেবে সাকিবের ব্যাপারে নমনীয় ছিল সরকার, কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। একটা সংবাদ সম্মেলন যে সাকিব আল হাসানকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছিল আবারও টাইগার জার্সিতে ফেরানোর, সবকিছু ভুলে দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানার। সেই সাকিবকে কিনা দেখা গেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে। সেই সংবাদ সম্মেলনের পর আবারও বিতর্ক উঠেছে সাকিবকে নিয়ে। এই ক্রিকেটারের মাগুরার বাড়িতেও হামলা হয়, সেটা নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সেসব নিয়ে চিন্তা নেই সাকিবের। রয়টার্সে দেওয়া নিজের সাক্ষাৎকারে তিনি আইনি প্রক্রিয়া মেনে আবারও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে এই সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতির পর বদলে গিয়েছে সরকারের অবস্থান। বিভিন্ন মহল থেকে আসছে তীব্র প্রতিক্রিয়া। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশ টিভিকে জানিয়েছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় আর ফেরার সুযোগ নেই এই ক্রিকেটারের। হ্যাঁ, বলছি তো আমি, এটা তো যা বলছি যে ওর বিষয়ে তো আমরা নমনীয় ছিলাম,
কিন্তু যখন স্বৈরাচারের স্টেজে উঠছে তখন তার আসলে ওরকে খেলোয়াড় হিসেবে চিন্তা করার কোনো সুযোগ নেই। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে আমিনুল হক বিবৃতি দিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, আমরা অনেক নমনীয় ও সহনশীলভাবে জিনিসটাকে দেখেছিলাম, এরপর আর মনে হয় না ওইভাবে চিন্তা করার সুযোগ আছে। সেই স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। শুধু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই নন, সাকিবের ব্যাপারে ভুল ভেঙেছে ক্রীড়া সংশ্লিষ্টদের। কয়েকদিন আগেও যিনি সাকিবকে ফেরানোর সব চেষ্টা করেছেন, সেই সাবেক বিসিবির পরিচালক আসিফ আকবর সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন, লিখেন, বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পরে বাংলাদেশ সরকারের এমন অবস্থান অবশ্যই অজানা ছিল না সাকিবের জন্য। তারপরও তার এমন পদক্ষেপ অবাক করেছে বেশিরভাগ সমর্থকদের। যে পথে হাঁটলেই ফিরে পেতে পারতেন সমর্থকদের ভালোবাসা, সেই পথে না হেঁটে রাজনৈতিক দর্শনকেই মানলেন আদর্শ। এত কিছুর পর প্রশ্ন ওঠে, সাকিব নিজেই কি নিজের দেশে ফেরার অধ্যায় নিয়ে রাজনীতি করছেন? ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।